এক গরিব ও দুনিয়ার আকাম্মা লোক হঠাৎ করে জানতে পারে তার দাদা তার জন্য 37 বিলিয়ন ইয়েন উত্তরাধিকারী সম্পত্তি হিসেবে রেখে গেছে। কিন্তু এই টাকা পেতে হলে তাকে মানতে হবে কড়া লেভেলের কিছু শর্ত, আর সে পরীক্ষায় পাশ করলে তবেই সে এই সম্পত্তির মালিক হতে পারবে। কি ছিল সেই শর্ত, আর আকাম্মা কি পারবে এই সম্পত্তি জিততে? বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম এক অস্থির লেভেলের মুভি এক্সপ্লেনেশন, যার নাম হ্যালো মিস্টার বিলিয়নিয়ার। এই মুভি দেখার পর আমি নিশ্চিত তুমিও বলবে, ভাই রে ভাই, এমন মুভি এতদিন কই ছিল। মুভিটি একদম শেষ পর্যন্ত দেখলে তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তাই আর পেঁচা না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দুনিয়ার সবচেয়ে অসফল এক ব্যক্তির সাথে পরিচিত হই, যার নাম ওয়াং। ঠিকই ধরেছো, এই ওয়াংই হচ্ছে আমাদের প্রধান চরিত্র। জীবনে এমন কোনো কাজ করা বাকি নেই যে সে করেনি। পেশায় সে একজন গোলকিপার, কিন্তু মাঝে মাঝে মেয়ে সেজেও গোলকিপিং করতে হয় পেটের দায়ে। এদিকে মিস্টার জিন নামের এক লোক তাকে মেলা টাকার অফার দিয়ে বসে আপকামিং একটি ম্যাচ হারার জন্য। কিন্তু ওয়াং আকাম্মা হতে পারে, মাগার ধোকেবাজ নয়। তাই এই বিগ অফার পার্ট নিয়ে সে রিজেক্ট করে দেয়। কিন্তু রিজেক্ট করলে কি হবে, সেই ম্যাচে 5 গোল খেয়ে সে এমনিতেও হেরে যায়। আর এমন গোলকিপিং দেখে প্রতিপক্ষের টিমের সবাই তাকে নিয়ে সেলিব্রেট করতে থাকে। তাই সে বলে, শালার হাল্লামি যখন, তখন টাকা নিতে কি ক্ষতি ছিল রে ভাই। এদিকে ম্যাচ শেষে তার বন্ধু জিয়াও ওয়াং এর বাসায় আসে যে মালটা বেঁচে আছে নাকি তা দেখার জন্য। কিন্তু দরজার ফাঁক দিয়ে সে দেখে ওয়াং অধিক শোকে গলায় ফাঁস নিতে যাচ্ছে। তাই সে দরজা ভেঙে ভিতর আসলে দেখতে পায় ওয়াং গলায় দড়ি না, বরং একটি লাইট লাগাচ্ছিল। যাই হোক, তারা দুজন তখন তাদের দলের কোচের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কোচ তাদের পরিবর্তে একটি কুকুরকে গোলকিপার হিসেবে জয়েন করিয়েছে। ওয়াং এর বন্ধু জিয়ার তো মাথা পুরোই হট এটা দেখে। তাই তারা দুজনেই টিম থেকে সাথে সাথে রিজাইন দিয়ে দেয়। গাড়িতে করে যাওয়ার সময় এক অত্যাধিক লেভেলের চিটার লোক তাদের গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক শুরু করে দেয়। এমনিতেই দুজনের মেজাজ খারাপ, তার উপরে এই নেইমার স্টাইলের নাটক। তাই তারা দুজন তাকে আচ্ছা করে কেলাতে থাকে। এদিকে জিয়াজু নামে একটি মেয়ে সেই ঘটনা দেখে ফেলে। উনি আবার শখের বসে টিকটকার, তাই সাথে সাথে মোবাইল বের করে এসব রেকর্ড করতে থাকে আর আশেপাশের মানুষদের ডেকে বলে, এমন অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। লোকরাও কম যায় না, সবাই এসে বিচার চাই স্লোগান দিয়ে তাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে ভেলকি দেখিয়ে তাদের জেল থেকে বেল দিয়ে বের করে নিয়ে আসে সেই মিস্টার জিন। তিনি আসলে কোনো ফুটবল টিমের কেউ ছিল না, মূলত ওয়াংকে একটি টেস্ট করার জন্যই এই জুয়ার অফার করেছিল। সে দেখতে চেয়েছিল ওয়াং সৎ না পোল্টিবাজ। যাই হোক, এই পরীক্ষায় পাশ করায় এবার আসল কাহিনী খুলে বলে মিস্টার জিং। তিনি ওয়াংকে একটি বিশাল বড় কোম্পানিতে নিয়ে যায়। সেখানে মিস্টার ইন এবং লাই নামের দুজন ট্রাস্ট ফান্ডারের মালিকের সাথে তার দেখা হয়। এবার মিস্টার জিং বলে, তোমার আপন দাদা তো অনেক আগেই মরহুম হয়ে গেছে, কিন্তু তোমার দাদার এক ভাই ছিল যে কিনা চীনের বিশাল ধনী ব্যক্তি। সারা জীবন তিনি বহু কামিয়েছেন, কিন্তু কোনোদিন বিয়ে শাদী করে নাই। ফলে তার এই সম্পত্তির কোনো উত্তরাধিকারীও নেই। তাই আপন ভাইয়ের নাতি হিসেবে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা 37 বিলিয়ন ডলারের অধিকারী। এই কথা শুনে ওয়াং তো এবার পুরোই আনোয়ার হোসেনের মতন মিনি স্ট্রোক করে বসে। অন্যরা বলে, আরে হ্যাভ এ রিল্যাক্স, টুইস্ট তো এখনো মেলা বাকি। তখন তার এই চাচাতো দাদার এক রেকর্ড করা ক্লিপ তার সামনে প্রেজেন্ট করা হয়। সেখানে এসে দাঁত পড়া ধনী দাদা বলতে থাকে, তোমার মতো গাধা যে কিনা মেয়ে সেজে ফুটবল খেলে, সে নাদান ছেলে প্রথম পরীক্ষায় পাশ করেছে দেখে আমি সত্যিই হতাশ। কিন্তু কি আর করা, তাই আমার এই টাকার মালিক হতে হলে প্রথমে তোমাকে 1 মাসের মধ্যে 1 বিলিয়ন ইয়েন খরচ করতে হবে। আর তা যদি পারো তাহলেই তুমি এই পুরো সম্পত্তির মালিক হতে পারবে। ওয়াং বলে, ধুর মিয়া, এটা কোনো ব্যাপার হইলো? কিন্তু না, এই দাদা ছিল অন্য জিনিস। সে তাকে এই টাকা খরচ করার জন্য কিছু রুলস মানে শর্ত দিয়ে দেয়, যা অবশ্যই তাকে ফলো করতে হবে পুরো মাস ধরে। 1 নম্বর শর্ত ছিল এই টাকা শুধুমাত্র লিগ্যাল কাজে ব্যয় করতে হবে এবং তা শুধুমাত্র এই সিটির মধ্যেই খরচ করতে হবে। এছাড়া তুমি নতুন করে কোনো গাড়ি বাড়ি প্রপার্টি কিছুই কিনতে পারবে না। শর্ত 2, এই টাকা কোনো চ্যারিটিকে চালায়া দানও করে দিতে পারবে না। 100 জনের বেশি কর্মচারী তুমি রাখতে পারবে না এবং তাদের কাজ না করিয়েও ফাও টাকা ঢালতে পারবে না। শর্ত নম্বর 3, মার্কেট ভ্যালুর বেশি প্রাইস দিয়ে কোনো জিনিস কিনতে পারবে না। সেই সাথে একটি জিনিস কিনে তা নষ্ট করে আবার সেই জিনিস কখনোই কিনতে পারবে না। টাকা পাইছো মানে মনের মতন খরচ করবা, তা হবে না। এবং সর্বশেষ শর্ত, এই পাগলা ডিল তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না। এই সব শর্ত মানতে পারলে তবেই আসো, খেলা হবে।
ওয়াং তখন পাকনা একটি প্রশ্ন করে, আচ্ছা আমি যদি এই অফার একসেপ্ট না করি তাহলে এই টাকার মালিক কে হবে? তখন মিস্টার জিন বলে, তাহলে এই সব সম্পত্তিগুলো এই গাধার মতন দাঁড়িয়ে থাকা মিস্টার ইন ও মিস্টার লাইয়ের চ্যারিটিতে আমরা দান করে দেব। অনেক ভেবে ওয়াং তখন সব সত্য মেনে নেয় আর 1 বিলিয়ন খরচ করার জন্য কন্ট্রাক্টে সাইন করে। আর এখান থেকে শুরু হয় আসল মজা। এখন এত টাকা পয়সা খরচের হিসাব করতে তো একজন অ্যাকাউন্টেন্ট লাগবে, তাই না? তাই মিস্টার জিং একটি মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট করে, আর সে ছিল সেই টিকটকার ওরফে জিয়া জু। তাকে দেখেই তো ব্যাটার পুরোই মেজাজ খারাপ হয়ে যায়। ওয়াং তখন বলে, তোরেই তো খুঁজতেছি বেটি, তোর জন্য আমার জেলের ভাত খাওয়া লাগছে। টিকটকারও কম না, সেও সব জানিয়ে দেয় এই খ্যাত পাবলিকের সাথে সে কাজ করবে না। কিন্তু ওয়াং বলে, আমার এরই চাই, মেলা হিসাব নিকাজ এর সাথে বাকি আছে। এরপর বাধ্য হয়ে জিয়াজু তার কাজ করতে রাজি হয়। এবার পালা এত টাকার একটি ঝলক দেখার। বিশাল এক বাংকারে তাদের নিয়ে যাওয়া হয়, আর সেখানে থরে থরে টাকার গোডাউন দেখে ওয়াং ও তার বন্ধুর প্যান্ট পুরাই ডাউন হয়ে যায়। বাপ কেন, তার 100 গোষ্ঠীর মধ্যেও এমন টাকা কেউ কখনো একসাথে দেখে নাই। তাদের হুঁশ ফিরে আসলে এবং ওয়াং বলে, চলো আমাদের প্রথম টাকা ওড়ানো শুরু করা যাক। তাই ওয়াং তখন তার ফুটবল মাঠে উপস্থিত হয়। সেখানে গিয়ে সে বলে, আমি এই মাঠকে বিশ্বমানের মাঠ বানাবো আর তোমাদের সবাইকে সাইন করব ভালো টাকার বিনিময়ে। গরিবের মুখে এরকম বড়লোকি ভাব দেখে তার কোচ বলে, ভাই ওয়াং, এই টাকা ধর আর পাগলা ডাক্তার দেখা ভাই, তোর মানসিক চিকিৎসার প্রয়োজন। ওয়াং তখন ওয়াকি টকে দিয়ে তার মানুষদেরকে টাকা নিয়ে আসতে বললে সবাই ভিমড়ি খেয়ে যায়। দুনিয়ার সবচেয়ে আজারের টিম তো তার কেনা হয়ে গেল, এবার খরচ আরো বাড়াতে হবে। তাই ওয়াং তার পুরো টিমকে নিয়ে শহরের সবচেয়ে দামি 5 স্টার হোটেলে চলে যায়। সেখানকার ম্যানেজার এই গরিবদেরকে দেখে বলে, স্যার এটা হোটেল, এখানে ছবি তোলার জায়গা না। তখন ওয়াং বলে, তোমার এই হোটেলটা আমি কিনে নিতে পারতাম, কিন্তু বিশেষ কারণে সেটা সম্ভব হচ্ছে না। কি আর করা, তাহলে একটা কাজ করি, তোমার পুরো হোটেল 1 মাসের জন্য আমি ভাড়া নিয়ে নিলাম, যাতে করে আমার সব বন্ধুরা আরামায়েসে থাকতে পারে। তুমি ইনভয়েস পাঠাও, আমি এক্ষুনি পেড করে দিচ্ছি। এমন অফার পেয়ে হোটেল ম্যানেজার তো আনন্দে আটখানা হয়ে যায়। থাকার ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু এবার খাওয়ার পালা। এমন খাবার পেয়ে তারা গরুর মতন খেতে থাকে। এই মালটাকে একবার দেখো, মনে হচ্ছে হয়তো কয়েকশো বছর এই বেচারা না খেয়ে আছে। আসলে ফাও পেলে কেবল বাঙালি না, পুরো বিশ্বের সবাই আলকাতরাও খায়। এমন খাই খাই পরিবেশে ওয়াং এবার স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকে, আর সেখানে সে বলে, আমি একটি নতুন কোম্পানি খুলবো, আর সেই কোম্পানি সিও পদের জন্য তার বন্ধু জিয়াওকে সিলেক্ট করে। বেচারা তো পুরোই আবেগে মোমের মতন বলে যায় আর বিশাল এক বয়ান উপস্থাপন করে। ফেরার পথে ওয়াং জিয়াজুর সাথে যখন সেলফি তুলতে যায়, তখন জিয়াজু বলে, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড ফকির হতে পারে, কিন্তু টাকার কাছে সে কখনোই মাথা নত করে না। সে বিভিন্ন স্পিচ মানে বক্তৃতা লেখায় পারদর্শী। ওয়াং বলে, ঠিক আছে, কাল ডেকে নিয়ে আসে তো, দেখি জিনিসটা কেমন। পরের দিন জিয়াজু তাকে ওয়াং এর সাথে মিট করায়। প্রথমে তার বয়ফ্রেন্ড অতি সৎ থাকার চেষ্টা করতে থাকে। ওয়াং এর দামি মদের অফার সে একদম না করে দিয়ে বলে, আমি মহল্লার সবচেয়ে ভালো ছেলে, আমি এসব পাতি নেশা টেশা করি না ভাইয়া। কিন্তু ওয়াং তখন তাকে একটি বক্তব্য লিখতে যখন 10 লাখ টাকা দেয়, তখন সে উত্তেজনার ঠেলায় ঢক ঢক করে মদ গিলতে থাকে। এইসব দেখে তো জিয়াজু পুরাই আওলায় যায় আর বলে, আরে এ তো দেখি টাকার কাছে নিজের সততা বিলীন করে দিচ্ছে। জিয়াজু তখন ওয়াংকে মনে করিয়ে দেয়, এইভাবে যদি তুমি টাকা উড়াতে থাকো তাহলে তোমার এই সম্পত্তি 6 মাসের বেশি টিকবে না রে ভাই। এই কথা শুনে ওয়াং তো আরো বেশি চিন্তায় পড়ে যায় যে এত দেরি, 6 মাস। তাই সে আরো টাকা তার বয়ফ্রেন্ডকে দিয়ে দেয় কাজের জন্য। তার বয়ফ্রেন্ড তো এবার এতই খুশি হয় যে এখন থেকে সে মিস্টার ওয়াং এর বাগানের মালি হিসেবে কাজ করতেও রাজি হয়ে যায়। জিয়াজু এবার তার বয়ফ্রেন্ডকে বলে, তুই একটা চিটার, বাটপার, তুই আর আমার কোনোদিন ফোন দিবি না। যাই হোক, এবার ওয়াং তার নতুন কোম্পানির আপডেট নিতে যায়। সেখানে তখন তার মাথায় টাকা নষ্ট করার একটা কুবুদ্ধি উদয় হয়। ওয়াং তখন যত লস খাওয়া মানে দেউলিয়া হওয়া কোম্পানি মার্কেটে আছে সবগুলো শেয়ার কিনে নেওয়ার জন্য নির্দেশ দেয়, যাতে করে সব টাকা দ্রুতই লস হয়ে যায়। এই পাগলামি দেখে জিয়াজু বলে, আগে বলছিলাম 6 মাস, এবার দেখবা 2 মাসও যাবে না। ঠিক সেই সময় তার অফিসে গরিবের অ্যালন মার্কস এসে উপস্থিত হয়। দেখে মনে হচ্ছে কেবলই পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে এই লোক। সে ওয়াংকে তার একটি ড্রিম প্রজেক্ট প্রেজেন্ট করার জন্য অনুরোধ করে। অনুমতি পেলে দেখা যায় সে লোকটি সাঁতার পারে না বা ভয় পায়, এদের জন্য একটি আর্টিফিশিয়াল সুইমিং পুল বানিয়েছে। সেটা দিয়ে অনায়াসে যে কেউ সাঁতার কাটার ফিল নিতে পারবে। এমন বোকা ছেলের মতন আইডিয়া দেখে সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায়, কিন্তু ওয়াং এর তো এমন গাঁজাখুরি আইডিয়াই লাগবে তার সব টাকা শেষ করার জন্য। তাই সে তার প্রজেক্ট অ্যাপ্রুভ করে আর পুরো প্রজেক্টের টাকা একবারেই দিয়ে দেয়। এই কাজ দেখে সেখানের বাবুর্চি থেকে শুরু করে সবাই তাদের ড্রিম প্রজেক্ট প্রেজেন্ট করা শুরু করে দেয়, আর ওয়াং সবার প্রজেক্টে ইনভেস্টমেন্ট করা শুরু করে দেয়। এসব পাগলামি দেখে জিয়াজু তো পুরাই শক, তার ভাবে যে মানুষ টাকা কামাইতে পারে না আর এই পাপি লোকটা পানিতে ফেলাইতেছে কেন? ওয়াই মিস্টার ওয়াং, ওয়াই?
পরের দিন দেখা যায় ওয়াং দেশের সবচেয়ে দামি স্পা নিচ্ছে, কিন্তু তাতেও তার মন খারাপ, কারণ তাদের যে সার্ভিস ফি তা দিয়ে টানা 10 বছর স্পা নিলেও তার টাকা শেষ হবে না। মেয়েটা সস্তা সার্ভিসের কথা শুনে বলে, স্যার এটা তো ট্রেলার, টাকা খরচ করতে হলে আসল সিনেমা দেখতে হবে, আর আসল সিনেমা কি তা তো তোমরা বুঝতেই পারছো। এই কাহিনী দেখে ওয়াং তো লজ্জাই বাঁচে না, সে কোনোভাবে এই প্রিমিয়াম সার্ভিস নেবে না, আর মেয়েটিও কোনোভাবে সার্ভিস না দিয়ে ছাড়বে না। এমন সময় সেখানে জিয়াজু এসে দেখে ওয়াং মশাই এসব প্রিমিয়াম সার্ভিস নিচ্ছে। লজ্জায় সে মাথা নিচু করে সেখান থেকে বের হয়ে যায়। পরে ওয়াং তাকে বলে, আমি পাগল হতে পারি কিন্তু এইসব কাজ আমি করি না, আমি এইসব সার্ভিসের ব্যাপারে খুব লয়াল। এদিকে বাগানে এসে দেখে জিয়াজুর বয়ফ্রেন্ড মন দিয়ে মালির কাজ করছে, আর এসব দেখে জিয়াজু তার সাথে ব্রেকআপ করে বসে। ওয়াং এর মাথায় এবার আরো একটি কড়া বুদ্ধি আসে। সে পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস কনসালটেন্ট মিস্টার লাটিফেকে ইনভাইট করে তার দেশে। বিজনেস কনসালটেন্ট হলো তারা যারা ব্যবসা কিভাবে বড় করতে হবে তার উপদেশ দিয়ে থাকে, কিন্তু ওয়াং তার কাছে চেয়ে বসে যে কিভাবে দ্রুত লস করা যায় তার উপায় জানার জন্য। এসব পাগল ছাগল মার্কার কথা শুনে মিস্টার লাতিফে এক ঝুড়ি গালমন্দ করে সেখান থেকে বের হয়ে যায়। আরে ভাই, কেউ কি সেদে এসব পাগলের পাল্লায় পড়তে চায় বলো? এভাবেই তার রাজকীয় দিনরাত কাটতে থাকে। যতভাবে টাকা নষ্ট করা যায় সব কিছুই ওয়াং ট্রাই করতে থাকে, কিন্তু এরই মধ্যে একদিন তার জন্য বিশাল বিশাল দুঃসংবাদ আসতে শুরু করে। অফিসে গিয়ে সে দেখে যে সকল শেয়ার সে কিনেছিল তাদের কোম্পানিতে হিউজ ইনভেস্টের কারণে সব শেয়ার মূল্য বেড়ে কয়েকশো গুণ হয়ে গেছে। সেই শেয়ার থেকে প্রায় $10 মিলিয়ন তাদের আয় হয়েছে। এছাড়াও সেই গরিবের অ্যালন মাস্ক যে গাঁজাখুরি সুইমিং প্রজেক্ট দিয়েছিল সেটাও ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে, ফলে কোটি কোটি টাকা আসা শুরু করেছে তাদের কোম্পানিতে। এসব শুনে ওয়াং তো পুরাই হার্ট অ্যাটাক খাওয়ার মতন অবস্থা। কোথায় সে টাকা কমাতে যাচ্ছে, উল্টাটা টাকা বেড়েই চলেছে। পুরাই পাগল হয়ে গিয়ে ওয়াং বলে, ভাই তবু আল্লাহর দোহাই লাগে আমার সব কিছু বন্ধ করে দে, আবার প্লিজ একা থাকতে দেখো একটা দিন। সবাই বলে মানুষ দেউলিয়া হয়ে গেলে তেমন আচরণ করে, এ তো দেখি খুশির ঠেলাই দেউলিয়া হয়ে গেছে। মানুষ কি আর জানে ওয়াং মিয়া কিসের জন্য এমন করতেছে? 1 বিলিয়ন খরচ না করলে যে সে 37 বিলিয়ন পাবে না। এদিকে জিয়াজুর আজকে জন্মদিন ছিল, কিন্তু সেটা উদযাপন করার মতো কেউ ছিল না। ঠিক তখনই সেখানে তার বয়ফ্রেন্ড ফুল হাতে নিয়ে উপস্থিত হয়। জিয়াজু তো খুব খুশি যে তার জন্মদিন সেলিব্রেট করার জন্য তার বয়ফ্রেন্ড এসেছে, কিন্তু পরে দেখা যায় সে এসেছে জিয়াজুকে দিয়ে মিস্টার ওয়াংকে রিকোয়েস্ট করানোর জন্য যাতে তাকে আরো টাকার সাপোর্ট দেওয়া হয়। এইসব শুনে জিয়াজু তো রেগে মেগে ফায়ার হয়ে যায়, আর সাথে সাথে তাকে লাথি দিয়ে বের করে দেয়। এরপর জিয়াজু ওয়াং এর কাছে অফিসের কাজ নিয়ে আসে, কিন্তু ওয়াং জানায় আজ আর কোনো কাজ নয়, দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলে সে রাতের আকাশে আতশবাজি দিয়ে ভরিয়ে দেয়। আসলে ওয়াং এর তো টাকা খরচ করা লাগবে, তাই সে পুরো শহরে এক বিশাল জমকালো আতশবাজির অনুষ্ঠান করে। কিন্তু জিয়াজু বলে, তুমি নিশ্চয়ই আমার জন্মদিনের সারপ্রাইজ দিতে এটা করেছো তাই না? ওয়াং মনে মনে বলে, এটাই সুযোগ পার্ট নেওয়ার। সেও বলে, হ্যাঁ তোমার জন্মদিনের জন্যই তো আমার এসব আয়োজন করা। সেই সময় জিয়াজু বলে, এই বেটা তুমি আবার আমাকে প্রেমের ফেলানোর মতলবে নাই তো? আসলে ওয়াং সাহেবও ইতিমধ্যে তার প্রেমেই পড়ে গিয়েছিল, কিন্তু বলতে পারছিল না। বাট জিয়াজু তাকে বড় ভাইয়ের জন্য ফেলে দেয়, আর তখন ওয়াং আরো কুৎবুদ্ধি আটতে থাকে যে কিভাবে তাকে ইমপ্রেস করা যায়। তাই সে পরের দিন পুরো শহরে তার ভালোবাসার কথা জানিয়ে বিলবোর্ড টানিয়ে দেয়। সকালে জিয়াজু বাসা থেকে বের হয়ে দেখতে পায় সবাই তার পিছু নিয়েছে অটোগ্রাফ আর সেলফি তোলার জন্য। কাহিনী বুঝতে পেরে জিয়াজু কোনো রকম একটি গাড়িতে উঠে পালিয়ে বাঁচে। গাড়িতে আসার সময় সে আবারও সেই গরিবের নেইমারকে দেখতে পায়, যে কিনা গাড়ি দেখলেই তার সামনে গিয়ে অ্যাক্সিডেন্টের ভং ধরে। এবার জিয়াজু বুঝতে পারে ওয়াং সেদিন সত্য কথাই বলেছিল, কিন্তু সে তাকে ভুল বুঝে জেলের ভাত খাইয়ে ছেড়েছে। তাই সে ওয়াং এর কাছে গিয়ে সরি বলে, আর ওয়াং এই খুশিতে জিয়াজুর সবচেয়ে পছন্দের সিঙ্গারকে ডেকে নিয়ে এসে এক প্রাইভেট কনসার্টের আয়োজন করে। এই কনসার্ট জিয়াজুর অনেক পছন্দ হয়, আর সে সারা রাত ধরে উপভোগ করতে থাকে। কিন্তু এত কিছুর পরেও তার বিভিন্ন ইনভেস্টমেন্ট থেকে টাকা বেড়েই চলেছে। তাই এবার সে তার বেস্ট বুদ্ধির চাল দেয় যে সব টাকা হাওয়া করার জন্য। সে পুরো শহরের প্রেস ও মিডিয়াকে ইনভাইট করে এক পাগলাটে ঘোষণা দিয়ে বসে। ওয়াং বলে, আমি নতুন একটি ইন্স্যুরেন্স খুলতে যাচ্ছি যেখানে সবাইকে ওয়েট লস মানে ওজন কমানোর চ্যালেঞ্জ জানাচ্ছি। যদি কেউ 1 কেজি ওয়েট লস করতে পারে তাহলে আমি তাকে 1000 ইয়েন দেব। তাই 1 সপ্তাহের মধ্যে যে যত বেশি ওজন কমাতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে। এই ঘোষণা শোনার পর পুরো শহরের সবাই পাগলের মতন ওজন কমানোর মিশনে নেমে পড়ে। কেউ এখন আর লিফট বা এক্সেলেটর সিঁড়ি ব্যবহার করে না, সবাই হেঁটে দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে। অফিসের কাজ করার সময়ও সবাই ব্যস্ত থাকে ওজন কমানোর জন্য। এমনকি ট্রাফিক পুলিশও নেচে নেচে তার কাজ করতে থাকে। সবার এমন প্রাণপণ ওয়ার্কআউটের কারণে মানুষ দ্রুতই তার ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়, আর ওয়াং এরও টাকা দ্রুতই শেষ হতে থাকে। যাক, অবশেষে টাকা খরচ করার একটা মক্ষম উপায় পেয়ে যায় ওয়াং।
কিন্তু এই কাজে বাধা দেয় তার সেই দুই প্রতিপক্ষ। তারা মিস্টার জিনের কাছে গিয়ে বলে এটা তো রুলসের বাইরে, সে তো হুদাই মানুষকে টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু মিস্টার জিন বলে এটা রুলসের মধ্যেই পড়ে, এখানে কাজের বিনিময়ে সে টাকা দিচ্ছে যা আমাদের রুলসের মধ্যেই ছিল, তাই এই কাজে আমি তাকে বাধা দিতে পারি না। আসলে প্রথম থেকে ওই দুই পাপি বান্দা ওয়াং এর বিরুদ্ধেই ছিল, তাই তারা সেই স্পা করা মেয়েটাকে পাঠিয়েছিল যাতে তারা মায়া জালে ফেলে ওয়াংকে রুলসের বাইরে কাজ করাতে পারে। কিন্তু ওয়াং এর সততার কাছে সেদিন তারা হেরে যায়। ওয়াং এর এই অকল্পনীয় উদ্যোগের জন্য সরকারের পক্ষ থেকে তাকে বিশাল সম্মান জানানো হয়। সেই অনুষ্ঠানে ওয়াং বলে আমার একটি ছোট্ট ফুটবল টিম আছে, আর এই টিম দিয়ে আমি দেশের সবচেয়ে বড় ফুটবল টিম হান্তায়ের সাথে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের সাপোর্ট দিবেন আর খেলা দেখে আসবেন। আসলে ওয়াং ওই হান্তাই টিমকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে এই খেলায় নিয়ে আসার জন্য রাজি করিয়েছিল। আসলে কোথায় হাতের ফুল আর কোথায় লিভারপুল, এই টিম যদি গোল দেওয়া শুরু করে তাহলে কমপক্ষে 50টা গোল দিবে। তাই হেন্তাই টিম তখন বলে আমরা এই ম্যাচ তখনই জিতবো যদি আমরা 10 গোল দিতে পারি। তার মানে হলো পুরো খেলায় 10 গোলের বেশি হলেই ম্যাচ জিতে যাবে হান্তাই। খেলার দিন পুরো স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ, আর তার 99 ভাগই হচ্ছে হান্তায়ের সাপোর্টার। মাত্র এইটুকু সাপোর্টার দেখা মেলে ওয়াং এর টিমের জন্য। ওয়াং এর টিমের সাপোর্টার না থাকতে পারে, কিন্তু তারা মেলা মালপানির লোক, তাই তো পুরো টিম হেলিকপ্টারে চড়ে ল্যান্ড করে মাঠে। ওয়াং এর দলের প্লেয়ার বুদ্ধি করে অন্য দলের ক্যাপ্টেনের বউকে নিয়ে দুষ্টু মন্তব্য করতে থাকে। এতে করে রক্ত গরম হয়ে গেলে এক ঘুষি বসিয়ে দেয় তার বন্ধুর নাকে। ফলাফল তাকে রেড কার্ড দিয়ে বের করে দেওয়া হয়। কিন্তু তারপরে ওয়াং এর দল হাফ টাইমের আগে 8 গোল খেয়ে বসে। হাফ টাইমে তারা ব্রাজিলের কোচ তিতের মতন শক্তিশালী ডিফেন্সের প্ল্যান করে মাঠে নামে। আর যাই হোক কোনো গোল খাওয়া যাবে না, তাই তারা সবাই মিলে একজনকে ঘিরে ধরে। তবুও তারা আরো 1 গোল খেয়ে যায়, আর এরপর তাদের সকল প্লেয়াররা গোল পোস্টের সামনে দাঁড়িয়ে যায় গোল আটকানোর জন্য। একের পর এক শট তাদের প্লেয়ার ঠেকাতে থাকে, কেউ মুখ দিয়ে, কেউ হাত দিয়ে, আবার কেউ বংশধরের মেশিন দিয়ে। এভাবেই একে একে সব গোল ঠেকিয়ে পুরো খেলার সময় পার করে দেয়, আর সেই ম্যাচ 0-9 গোলে জিতে যায় ওয়াং এর টিম। ট্রফি দেওয়ার সময় সেই হান্তাই টিমকে ট্রফির মধ্যে থেকে ট্রফির একটা বাচ্চা উপহার দেওয়া হয়। এরই মাঝে ওয়াং এর কাছে কল আসে যে জিয়াজুকে কারা যেন কিডন্যাপ করেছে। তারা 10 মিলিয়ন ইয়েন দাবি করে বসে ওয়াং এর কাছে। ওয়াং এর কাছে এই টাকা তো কোনো ব্যাপার না, কিন্তু নিয়ম অনুযায়ী সে শুধুমাত্র নিজের জন্য টাকা খরচ করতে পারবে। তাই হয় তাকে রুলস ভেঙে টাকা দিতে হবে, অন্যথায় জিয়াজুকে হারাতে হবে। এ তো এক কঠিন সমীকরণে পড়ে গেল ওয়াং। সে এবার মিস্টার জিনের কাছে 10 মিলিয়ন টাকা ধার চায়, কিন্তু জিন তাকে বলে আমি এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না। আসলে এটা ছিল ওয়াং এর সর্বশেষ পরীক্ষা। তার দাদা জানতে চেয়েছিল ওয়াং এর কাছে টাকা বড় নাকি মানবিকতা বড়। মূলত মিস্টার জিনি জিয়াজুকে কিডন্যাপ করেছিল আর তাকে সব খুলে বলেছিল। জিয়া তো বলে এত টাকার জন্য ওয়াং মিয়া আমাকে কখনোই বাঁচাতে আসবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওয়াং তার সব টাকা লোভ ছেড়ে 10 মিলিয়ন টাকা নিয়ে চলে আসে জিয়াজুকে বাঁচানোর জন্য। বেচারা মেলা কান্না করতে থাকে আর বলতে থাকে আরে বেটি, কিডন্যাপ হওয়ার আর সময় পাইলি না, আর কয়দিন পরে হইতি। টাকার চেয়ে মানবতাকে প্রাধান্য দেওয়ায় তাকে পুরো সম্পত্তির মালিক বানিয়ে দেয় তার দাদা। এছাড়াও জিয়াজু পেয়ে যায় তার আসল ভালোবাসার মানুষকে। এরপর কেটে যায় বেশ কয়েকদিন, আর এরই মধ্যে জিয়াজু প্রেগনেন্ট হয়ে যায়। এবার তার এক ফাউন্ডেশনে যায় তাদের সকল সম্পত্তি দান করার জন্য। কিন্তু ফাইনাল সাইন করার আগেই হুট করে তাদের মাথায় আসে আরে আমাদের সন্তানদের জন্য তো কিছু রেখে দেওয়া হলো না, আমরা তো মেলাই এনজয় করে ফেলছি, কিন্তু আমাদের সন্তানের জন্য তো কিছু টাকা রাখার প্রয়োজন, তাই না? তাই তারা ম্যানেজারের কাছে একটু সময় নেয় একটা লিস্ট করার জন্য যে বাচ্চা হওয়ার পরে তার কি কি প্রয়োজন হবে। কিন্তু এই লিস্ট আর শেষ হয় না, দিন গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু এদের লিস্ট করা শেষই হয় না। আর এরই মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। তোমাদের কি মনে হয় অদত কি তারা টাকা ডোনেট করতে পারবে? তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না, আর একদম নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।